প্রিয় দর্শক, নিশ্চয়ই অনেকের মনেই এই প্রশ্ন উকি দিচ্ছে যে ছাত্ররা যা করছে, তারা যে রাজনৈতিক দল নিয়ে আসছে, এর পেছনের পরাশক্তিকে, তারা কোন মতাদর্শে বিশ্বাসী হয়ে তারা এরকম মহাসমারোহে একটি কিংস পার্টি নিয়ে আসছে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়। আমার মনে হয় যে এর পেছনে পরাশক্তি চীন, এবং তারা যেটি কায়েম করতে চাচ্ছে, প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তা হচ্ছে টার্কিশ মডেল। যেহেতু টার্কিশ মডেল তারা কায়েম করতে চায়, সেহেতু তুরস্কের একটা প্রভাব তো থাকবেই। তুরস্ক এবং চীনের মধ্যে সম্পর্ক কী, আমাদের সমীকরণগুলো মেলানো দরকার, এবং সমীকরণগুলো মেলাতে গেলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1923 সালে যখন মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কে উসমানীয় খিলাফত বিলুপ্ত করে তিনি একটি কঠোর ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র কায়েম করলেন, সেই সাথে সব ধরনের ধর্মভিত্তিক দল বা ইসলামপন্থী দল নিষিদ্ধ করলেন। এর দীর্ঘদিন পরে এসে 1970 সালে ইসলামপন্থী দল হিসেবে ন্যাশনাল অর্ডার পার্টি গঠিত হয়, সেটি নিষিদ্ধ করা হয়। তারপরে 1972 সালে গঠিত হয় ইসলামপন্থী আরেকটি দল, ন্যাশনাল সালভেশন পার্টি। সেটি 1988 সালে নিষিদ্ধ করা হলে জন্ম নেয় ন্যাশনাল ওয়েলফেয়ার পার্টি। তো ওয়েলফেয়ার পার্টি খানিকটা সাফল্যের মুখ দেখে। কেমন? 1996 সালে নির্বাচনে এই দলটি বিজয় লাভ করে, কিন্তু তুর্কি সেনাবাহিনী সেই দলের সরকারের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন আরাবাকানকে ক্ষমতাচ্যুত করে, এবং যেহেতু ধর্মীয় সংশ্লিষ্টতা অভিযোগ ওঠে, সেহেতু তাকে ক্ষমতাচ্যুত করে। এরপরে 2001 সালে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তিনি ওয়েলফেয়ার পার্টির ধর্মীয় পরিচয় ঝেড়ে দিয়ে মোটামুটি একটা উদার এবং গণতান্ত্রিক পরিচয়ে তিনি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করেন, যেটিকে অনেকে একে পার্টি নামে চেনেন। তো 2002 সালে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হয়ে এই দলটি যাদের উপরে প্রভাব বিস্তার করে, সেটি হচ্ছে ধর্মপ্রাণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপরে। যাই হোক, এই দলের সঙ্গে এখন বর্তমান ছাত্রদের সম্পর্ক কী? আমরা মনে করতে পারি যে জামাত ইসলামের সঙ্গে তুরস্কের এরদোগানের যে সম্পর্ক ছিল তা মোটামুটি বেশ ঘনিষ্ঠ। তার কারণ বিএনপি জামাত জোট সরকারের সময় মতিউর রহমান নিজামী বেশ কয়েকবার তিনি তুরস্ক সফরে গেছেন। এমনিভাবে জামাতের কেন্দ্রীয় নেতাদের অনেকেই তখন তুরস্ক সফর করেন। এরদোগানও এসেছিলেন 2013 সালে বাংলাদেশে এসে জামাত নেতাদের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ দেন। ইসলামী ছাত্র শিবিরের যত ধরনের প্রশিক্ষণ আছে সব তুরস্ক থেকে নিয়ে আসা হয়, এবং জামাত পরিচালিত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত হয় তুরস্কের পৃষ্ঠপোষকতায়, অধিকাংশ প্রতিষ্ঠান। এবং আমরা তো এটি জানি যে যুদ্ধাপরাধীদের বিচারের বেলায় তুরস্ক কীভাবে জামাত ইসলামী যাদের সমর্থন করেছিলেন। তারা তো অনেকের ফাঁসির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, ফাঁসি যাতে রহিত করা হয় সেই আহ্বানও তিনি জানিয়েছিলেন। আমি এরদোগানের কথা বলছি। এবং জামাতের মধ্যে সংস্কার নিয়ে তো দীর্ঘদিন আলোচনা চলছিল। 71 ইস্যুতে তারা ক্ষমা চাইবে কি চাইবে না, ধর্মভিত্তিক দল হিসেবে তারা কট্টর মৌলবাদিত্বের পথে থাকবে কি না। সেই জায়গা থেকে কিছু নেতা কিন্তু জামাত থেকে বেরিয়ে আসেন। তার মধ্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সহ আরও অনেকে বেরিয়ে আসেন, এবং তারা বেশ খানিকটা উদার গণতান্ত্রিক মনের। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। তো এই এবি পার্টি এখন ছাত্রদের পেছন থেকে সব ধরনের সহযোগিতা করছে, মোটামুটি এটুকু অনেকের কাছেই পরিষ্কার। এখন বিষয় হচ্ছে যে তুরস্ক এবং চীনের লাভ কী এবং সম্পর্কটা কী। রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি তো মুসলিম সালতানাতের নতুন সম্রাট হতে চেয়েছিলেন, এটিও আমরা সবাই জানি। এবং 20 শতাব্দীর রাজনৈতিক নেতৃত্বের যে লিগেসি, সেই লিগেসির বাইরে এসে তিনি তুরস্কের জন্য একটা স্বতন্ত্র অবস্থান বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। হার্ড সেকুলারিজমের নামে যেসব ধর্মীয় স্বাধীনতা তার দৃষ্টিতে হরণ করা হয়েছে বিভিন্ন ইসলামী দেশগুলোতে বা মুসলিম রাষ্ট্রগুলোতে, তাদেরকে নিয়ে তিনি উসমানীয় সাম্রাজ্যের যে হারানো গৌরব সেটি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এর জন্য
পাশ্চাত্য রাজনীতির বাইরে, পাশ্চাত্য ঘরানার বাইরে তিনি নতুন মিত্র খুঁজতে চাইলেন। সেই মিত্র হিসেবে তিনি কাকে পেলেন? চীন এবং রাশিয়াকে। 2015 সালে আপনাদের মনে পড়ে নিশ্চয়ই যে একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই সামরিক অভ্যুত্থান প্রতিহত করতে পেরেছিলেন রাশিয়ার নিখুঁত তথ্যের ভিত্তিতে, এবং সেইখান থেকে রাশিয়া তার ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়। পাশাপাশি চীনের সঙ্গে যে সম্পর্ক, সেটি হচ্ছে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক, সেই জায়গা থেকে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন 2002 সালে ক্ষমতা আসেন, তখন বেশ ভালোই চলছিল তুরস্কের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি। কিন্তু একটা পর্যায়ে অর্থনৈতিক মন্দা শুরু হয়, সেখানে দারিদ্র্যের হার বাড়তে থাকে, নানান ক্ষেত্রে ধস নেমে আসতে থাকে, এবং 2015 সালে যখন ব্যর্থ সামরিক অভ্যুত্থানটি সংঘটিত হয়, তারপর থেকে তিনি অতিমাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠতে থাকেন। বিভিন্ন ধরনের গণমাধ্যমের কণ্ঠ তিনি একেবারে নগ্নভাবে চেপে ধরেন। অনেক রাজনৈতিক নেতা কর্মীদের, হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীদের, বিরোধী দলীয় নেতা কর্মীদের তিনি বন্দী করেন। যা তুমুল কর্তৃত্ববাদী হয়ে ওঠেন এরদোয়ান। এরপর তাদের যে অর্থনৈতিক মন্দা, সেটা কাটানোর জন্য চীনের প্রয়োজন হয়। তুরস্কে যে আমদানি খরচ, তাতে প্রতি বছর $200 বিলিয়ন প্রয়োজন হয়। এত টাকা তুরস্ক কে দেবে? IMF এর বাইরে আছে একমাত্র চীন। তো সেই জায়গা থেকে চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। যদিও নানান ইস্যুতে চীনের সাথে বিরোধ ছিল। চীনের উইঘুর যে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, সেই ইস্যুতে তুরস্ক সরব ছিল, যেটিতে চীন ভালোভাবে নিচ্ছিল না। একটা সময় ঋণ পাওয়ার জন্য সেই জায়গা থেকে এরদোয়ান পিছিয়ে চলে আসেন। এখন এই যে ক্রমবিবর্তনের মাধ্যমে তুরস্কে যে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, সেই পার্টির গঠনতন্ত্র পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই দল। এবং রিসেপ এরদোয়ান তিনি তুরস্কের সংবিধান পরিবর্তনের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে। এখনও হয়তো সম্ভবত খুব বেশি সফল হয়ে পারেননি। যে চেষ্টাটি ছাত্ররা করছে বাংলাদেশের সংবিধান কবর রচনার মধ্য দিয়ে ছুঁড়ে ফেলতে চাইছেন। চীনের কথা যদি বলতে হয়, চীন এই অঞ্চলে তাদের বিশ্বস্ত বন্ধু খুঁজে পেতে চায়। আওয়ামী লীগ তো নেই। আমরা জানি চীনের সাথে সবসময় বিএনপির ভালো সম্পর্ক, কিন্তু সেই ভালো সম্পর্কটা কোন পর্যায়ে নিতে চায়? চীন যা বলবে তাই যেন হয়। একটা বিকল্প শক্তি হয়তো চীন শুরু করতে চাইছে, এটি আমার ধারণা। এবং মিয়ানমারের চীন যেমন ক্ষমতাসীন সামরিক জান্তাকে সব দিক থেকে শেল্টার দিচ্ছে, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, আবার চীনের সবকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে, মিয়ানমারের সবকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আবার চীনের ভালো সম্পর্ক। যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো, তাদেরকে অর্থ যোগান থেকে শুরু করে অস্ত্রের যোগান সব কিছু চীন দিয়ে যাচ্ছে। আমরা কি সমীকরণটা একটু মেলাতে পারি? এবং জামাতকে এখন বলা হচ্ছে দিল্লির এক্সটেনশন। যেহেতু জামাতের মধ্যে সংস্কারপন্থী হয়ে বেরিয়ে আসা এবি পার্টি, জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল ছাত্রদের সঙ্গে, তারা তো প্রকাশ্যে বলেছে, জামাতের গুণগান গেয়েছে, এবং শিবিরের ছাত্রনেতারা গণঅভ্যুত্থানে একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সহযোগিতা করেছে বা সামনে কাতারে ছিল একসাথে, এগুলো তারা বলেছে। কিন্তু এখন জামাতের বিরোধিতা করছে কেন? তুরস্কের সঙ্গে সম্ভবত এবি পার্টির যোগাযোগটা আরও বেশি। এবং এই সূত্রগুলো আর একটা ছোট্ট জায়গা থেকে খুব কট্টরভাবে মেলানো যায়। আমাদের দেশে ফরহাদ মজার কিংবা আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তারা তো প্রকাশ্যেই একেবারে সব কিছু জোরালো সমর্থন এই ছাত্রদের দিচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করছে নানানভাবে। সেই আমার দেশ পত্রিকাতেই তো একটি খবর বেরিয়েছে যে এই ছাত্র নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা পাকিস্তান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার যে আন্নাহাদা পার্টি আর ইমরান খানের তেহরিক ইনসাফ, এই সব দলের গঠনতন্ত্র তারা পর্যালোচনা করছে। হয়তো ইমরান খান বা আন্নাহাদা পার্টি এইগুলো প্রসঙ্গক্রমে এসেছে, কিন্তু যেটি আমার বিশেষভাবে ধারণা, তারা তার্কিশ মডেল
ফলো করতে চাইছে এবং সেটি তারা কায়েম করতে চাইছে, কিন্তু তারা কি পারবে? সেই প্রশ্নটি অনেক বড়। চেষ্টা তো করতেই পারে, কিন্তু তাদের পেছনে পরাশক্তি কে বা কারা সেটি একটু মেলানোর চেষ্টা করলাম। তবে রিসেপ এরদোয়ান কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারেননি এবং তিনিও কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন এবং তিনি তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট যেটি গঠন করেছিলেন সব দলের মানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে, ছাত্র সমন্বয়কদের এই দলও বিভিন্ন দল থেকে তারা রাজনৈতিক নেতাদেরকে ভাগিয়ে নিয়ে এসে গঠন করার চেষ্টা করছে একটি নতুন কিংস পার্টি। সমীকরণ এই পর্যন্তই, দেখা যাক কতটুকু তারা পারে তার্কিশ মডেল কায়েম করতে।